স্বল্প বুদ্ধি, মেধা, ট্রেড অ্যান্ড বার্টার এবং কমার্সের প্ল্যানেট, অ্যান্ড নট দ্য লিস্ট দ্য প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, সে হচ্ছে বুধ বা মার্কারি। সে তার রাশি পরিবর্তন করতে চলেছে আগামী 14 তারিখ এবং বৃষ রাশি থেকে সে তার স্বরাশিস্থ অর্থাৎ মিথুনে পরবর্তী প্রায় 15 দিনের জন্য গোচর সংগঠন করবে এবং ভদ্র নামক যোগ তৈরি করবে। পঞ্চমহাপুরুষ যোগ অলরেডি এখানে সাস্টেইনড আছে অনেক দিন ধরে। এখানে বুধ প্রবেশ করা মাত্র অনেকগুলো সাকসেসিভ ম্যানারে যোগ তৈরি হবে। অলরেডি শুক্র যেহেতু 12 তারিখ এখানে প্রবেশ করে যাবে, তো শুক্র বুধ এখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। রবিও 15 তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে, তো প্রবেশ করা মাত্র বুধাদিত্য যোগ তৈরি হবে এবং তার সাথে যেটা সব থেকে বড় মালিকা যোগ, এখানে আমি আগের দিন আলোচনায় বলেছিলাম যে এখানে মালিকা যোগ নির্মাণ করবে বৃহস্পতির আলোচনায়, যে একদম শনি তার মূল ত্রিকোণে বসে আছে এবং শশযোগ নির্মাণ করে আছে, তারপরে রাহু আছে, তারপরে মঙ্গল রুচক যোগ নির্মাণ করে সে তার মূল ত্রিকোণে বসে আছে, তারপরে বৃহস্পতি রয়েছে এবং তার পরের ঘরে যথাক্রমে বুধ থাকবে, শুক্র থাকবে এবং রবি থাকবে। তো পরপর 5টা ঘর এখানে প্ল্যানেট দ্বারা পরিপূর্ণ আছে, তো যেটা একটা মালার মতন আকৃতি সৃষ্টি করে। তো সেই কারণে 150 ডিগ্রি ধরে যেহেতু এই যোগটা এক্সটেনশন আছে, সেই কারণে সেটাকে মালিকা যোগ বলে। মালিকা যোগ অ্যাকচুয়ালি ডাইভার্সিফিকেশনকে নির্দেশ করে, যে আমাদের যে কোনো কাজের মধ্যে অনেকগুলো কাজকে যখন আমরা একসাথে করি বা করার মতো মানসিকতা পোষণ করি, তখন সেটাকে মালিকা যোগ বলে। তবে মালিকা যোগ ডিপেন্ড করে যে যোগটা কোন জায়গায় রয়েছে। এটা অ্যাকচুয়ালি কালপুরুষের একদম শেষ থেকে কালপুরুষের শুরু পর্যন্ত বিস্তার। তো এই ক্ষেত্রে বহু জায়গাতেই এমন হতে পারে যে নতুন কিছু পুনর্নির্মাণ বা কোনো কিছুর শেষ হয়ে প্রমিনেন্টলি কমেন্সমেন্ট, বাট কমেন্সমেন্ট হতে গেলে অনেকগুলো কন্ডিশন আছে। এই সমস্ত কন্ডিশন আমি শনির গোচর যখন বলবো বক্রী অবস্থায়, তখন সেগুলো আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে যাব। আমি আলোচনা শুরু করার আগে আমি সময়টা একটু বলে দিই। সেটা হচ্ছে আগামী 14/6/2024 রাত্রি 10:54 বুধ নিজের রাশি মিথুনে প্রবেশ করবে এবং ভদ্রযোগ নির্মাণ করবে এবং এইখানে প্রবেশ করার পরে মৃগশিরা নক্ষত্রের 2টো চরণ আছে এখানে এবং যথাক্রমে তুলা এবং বৃশ্চিকের রাশির 2টো চরণ। এবং তারপরে বুধ যে নক্ষত্রে প্রবেশ করবে সেটা আদ্রা নক্ষত্রে। আমি একটু আগে শুক্রের অনুষ্ঠান করলাম, তখন দেখবেন আপনারা তারিখটা, যে শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে অ্যাকচুয়ালি 18 তারিখ। বুধ কিন্তু তার পরে প্রবেশ করবে, কিন্তু আদ্রা নক্ষত্রকে ক্যাপচার করবে আগে, কারণ বুধের এখন যা যা ভেলোসিটি পৃথিবীর সাপেক্ষে যেটা আছে, সেটা শুক্রের পৃথিবীর সাপেক্ষে যে ভেলোসিটি আছে, কৌণিক গতি, ভেলোসিটি কথাটা বলার মানে হয় না, বলার জন্য বলছি শুধুমাত্র কৌণিক গতি, অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা আছে বা অ্যাঙ্গুলার মোশন, এটা আরো প্রমিনেন্ট ওয়ার্ড, সেটা যেটা আছে সেটা প্রায় ডাবল আছে। তো সেই কারণে বুধ যদিও কম্বাস্ট থাকবে 2 থেকে 24 তারিখ রাত্রি 11:15 পর্যন্ত এই মাসের, কিন্তু তার মধ্যেও বুধ খুব দ্রুত রবিকে ক্রস করে এখানে বেরিয়ে চলে যাবে এবং আলটিমেটলি ও অগস্ট মাসের 5 তারিখে গিয়ে সিংহ রাশিতে বক্রী হবে। সেটা আমি একটু পরে বলে দিচ্ছি টাইমটা। আচ্ছা, আদ্রা নক্ষত্রে গোচর শুরু হবে 17/6/2024 রাত্রি 11:58 থেকে এবং আদ্রা নক্ষত্রে বুধ যে 13 ডিগ্রি 20 মিনিট সেখানে অবস্থান করবে 24/6/2024 সকাল 8:06 অর্থাৎ বুঝতে পারছেন 13 ডিগ্রি 20 মিনিট যেতে বুধের 6 দিনের থেকে সামান্য বেশি লাগছে।
আমি যেটা বলছিলাম, এখন পৃথিবীর সাপেক্ষে বুধের গতি অতিচার গতিতে আছে এবং 2 ডিগ্রির ওপরে তার গতি আছে, এবং তারপরে সে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে এবং 10 ডিগ্রি অতিক্রম করে আলটিমেটলি দ্য সাইন অফ জেমিনাই থেকে বুধ বেরিয়ে যাবে। সেটা 29/6/2024 বেলা 12:11। তারপরে বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে প্রবেশ করে বুধের গতি স্লো হতে থাকবে এবং আলটিমেটলি কর্কট রাশিতে বুধ অবস্থান করবে পরবর্তী প্রায় 21 দিন, 19শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। তারপরে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 19শে জুলাই থেকে 5ই অগস্ট, এই যে সময়টা 17 দিনে বুধ মাত্র যাবে 9:54। তাহলে বুঝতেই পারছেন তখন বুধের গতি কত কমে যাবে। তো সুতরাং প্রত্যেক বছরই বুধের কম্বাসন নিয়ে প্রশ্ন করা হয়। বুধ প্রত্যেক বছরে 6 থেকে 7 বার কম্বাস্ট হয়, কম্বাসন ছেড়ে যায়, এবং বুধ যেহেতু রবির খুব কাছে অবস্থানকারী প্ল্যানেট এবং হাই টেম্পারেচার বুধকে টলারেট করতে হয়, তো সেই কারণে বুধের ক্ষেত্রে এই কম্বাসনের এফেক্টটা যে খুব কার্যকরী তা নয়। কার্যকরী নয় সেটা আমি বলছি না, কিন্তু যেহেতু মানে সেভাবেই অভ্যস্ত, প্রাকৃতিকভাবে সে সেভাবে অভ্যস্ত, সুতরাং বুধের কম্বাস্ট নিয়ে আলাদা করে আমি আলোচনা করেছিলাম অনেকদিন আগে, কিন্তু সেটার যে খুব একটি ইম্পর্টেন্স পণ্ডিতরা পে করেছে সেই ব্যাপারটা কিন্তু আমি কোথাও খুব একটা দেখিনি। কেউ যদি দৃষ্টিগোচর হয় আমাকে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন, আমি সেখান থেকে শিখে নেব ব্যাপারটা। তো যাই হোক, আমি আলোচনা শুরুর আগে আরও 2টো টপিক বলতে চাই। দয়া করে ফোন করে কেউ কনসালটেন্সি চাইবেন না, ফোনে আমি কনসাল্ট করি না বললে মিথ্যা কথা বলা হবে। করতাম কিছু মানুষের সাথে, হয়তো বছরে 10 জন ম্যাক্সিমাম, কিন্তু সেটা সাবজেক্ট টু সাম স্ট্রিক্ট কন্ডিশনস। আমার বারণ আছে, সেজন্য আমি করি না। আর 2 হচ্ছে, কিছু মানুষ ঘুম থেকে উঠেই ফোন করে, সেইটা করবেন না। আমাকে ফোন করবেন সবসময় রাতের দিকে, অন্তত 8:30 9টার পরে, তাহলে আমি কথা বলতে পারি। দিনের বেলা খুব প্রয়োজন হলে, মানে প্রয়োজন না হলে ফোন করবেন না। অন্য একটা কাজ করি, তার ফলে একটু সমস্যা হয় সেখানে কথা বলতে। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। তো যাই হোক, বুধকে আমরা কি বলি, বহুবার বলেছি, বুধ হচ্ছে প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন। প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন আমাদের ইএনটিকে নির্দেশ করে, আমাদের নার্ভাস সিস্টেমের যে মোড অফ ফাংশনারিজ তাকে নির্দেশ করে, অর্থাৎ যার মাধ্যমে বা যে পদ্ধতিতে আমাদের ফাংশনটা পরিচালিত হয়, সেই পরিচালকের যে গুণটা থাকে, অর্থাৎ পরিবহন। আমি হাত নাড়াচ্ছি, আমার মাথা নির্দেশ দিচ্ছে, সেই জন্য হাতটা নাড়াচ্ছি বা কথা বলছি। এই সমস্তটার যে কার্যপ্রণালী, অর্থাৎ যে পদ্ধতিতে কাজটা স্ট্রিমলাইন্ড ওয়েতে হবে, সেটা হচ্ছে বুধ। তো সেই বুধ সবসময়, রক্তকেও আমরা কি বলি, তরল যোগ কলা বলি। রক্ত আমাদের হার্ট থেকে শ্বাসবায়ু নিয়ে যায় এবং প্রত্যেকটা সেলে সেলে পরিবহন করে, তার সাথে খাদ্য আছে, তার সাথে বিভিন্ন উৎসেচক হরমোন, আরও যত বডির গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস আছে প্রত্যেকটা সেলে দিয়ে আসে, এবং সেখান থেকে যে বর্জ্যগুলো আছে সেগুলোকে কালেক্ট করে নিয়ে আসে। তো কোঅর্ডিনেশনের কাজ করছে। এই যে ফাংশনালিজ, এই মোড, এই মোডটাকে বলা হয় বুধ। এর কারকতা ট্রেড অ্যান্ড বার্টার। আগেকার দিনে কি হতো, 2টো ডিফারেন্ট মানুষ ব্যবসা করছে, দুজনের চাহিদার যদি পরিপূরকতা থাকতো তবেই সেই ব্যবসাটা সংগঠিত হতো। আমি মনে করুন জামা বানাই, একজন মনে করুন ডাল উৎপাদন করে, তো সেই মানুষটার যদি জামা লাগে আর আমার যদি ডাল লাগে, তবেই আমাদের মধ্যে বার্টার হবে, না হলে সেটা হবে না। দুজনের, আমার যদি ডালের প্রয়োজন হয় তাহলেও আমি পাবো না, বা ওর যে কারণ ওর জামার প্রয়োজন নেই সেই মুহূর্তে সেই ব্যক্তির, সেই কারণে কমন ক্যারেক্টার হিসাবে মানি অবতারিত হয়েছে, যাতে এই সমস্যাটাকে শর্ট করা যায়। তো বুধ নর্মালি আমাদের ট্রেড অ্যান্ড বার্টারকে নির্দেশ করে, কিন্তু শুধুমাত্র ট্রেড অ্যান্ড বার্টার বুধ দেখে না, বৃহস্পতিও পুরোপুরি দেখে।
এবং তার যে লেজিটিমেট মেকানিজম আছে সেই মেকানিজমটা স্যাটার্ন নির্দেশ করে। কালপুরুষের 10th এবং 11th হাউসের প্ল্যানেট এবং সেখান থেকে 10th এবং 11th হাউসের দৃষ্টি, সেটা মঙ্গল এবং শুক্র। তো আমাদের সমস্ত কার্যপ্রণালীর জায়গাটাকে কিন্তু লেজিটিমেট প্রসেসে সেটাকে নির্দেশ করে, সেটা কিন্তু শনি। এবং বৃহস্পতি যে নির্দেশ করে সেটা হচ্ছে ভলিউম, কতটা বালকে ব্যবসা হবে। কিন্তু ব্যবসার যে নর্মাল পরিস্থিতি সেটা কিন্তু ডিপেন্ড করে। আপনি যে কোনো দেখবেন, যে কোনো ডিপার্টমেন্ট আছে বা যা আছে সব কিছু কিন্তু আছে একে অপরের পরিপূরক হিসাবে। যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে সমস্ত লেজিটিমেট সংস্থা আছে, যারা ধরুন ব্যবসাপত্র এই সমস্ত কাজ কর্মকে কন্ট্রোল করে, সেটা যে কোনো ব্যবসা হোক, সেটা একদম ট্রেডিং থেকে একদম ব্রোকারেজ ব্যবসা থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস প্রোভাইডিং, সমস্ত কিছু সেটা আছে বলেই সেই সংস্থাগুলো আছে। মানে ধরুন বিভিন্ন রকম কন্ট্রোলিং অথরিটি, রেভিনিউ ট্যাক্সেশন অথরিটি, সেগুলো আছে, বা এগুলো আছে বলেই সেই সমস্ত বেসরকারি জায়গাগুলোকে লেজিটিমেটলি কন্ট্রোল করা যায়। এরা এক ধরনের পরিপূরক হিসাবে কাজ করে। এই পরিপূরক ব্যবস্থাটার মধ্যেও বুধের কার্যপ্রণালী কিন্তু নির্দিষ্ট আছে। তো কালপুরুষের আমাদের ইএনটি, যার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসকে রিসিভ করি, ব্রেন পর্যন্ত তো পড়ে যাবে, আগে তো কান দিয়ে শুনবো, কানের মধ্যে যে যন্ত্র বসানো রয়েছে সেই যন্ত্রটা ব্রেন পর্যন্ত সেই শব্দ তরঙ্গটাকে নিয়ে যাচ্ছে, যে আওয়াজটা আমরা শুনছি সেটাকে যদি, সেই ভাষাটা যদি আমাদের কাছে রিকগনাইজেবল হয়, তাহলে সেটা আমাদের ব্রেন বলছে না এটা এই ভাষা, না হলে সেটা বুঝতে পারবে না। আমার সামনে যদি কেউ তামিল ভাষায় কথা বলে, আমি তামিল ভাষা জানি না, আমি বুঝতে পারবো না, আমার ব্রেন সেটাকে ধরতে পারবে না। ঠিক সিমিলারলি শুনতে পারবো, কিন্তু ওখানে আমার ফাংশনারিজ হচ্ছে না। তার মানে সেখানে রিজেমব্লেন্সও দরকার, অর্থাৎ চন্দ্রের গুণও দরকার। সেই ভাষার উপরে আমার পুরো দক্ষতা থাকলেই বুধ সেখানে কার্যকরী হবে, না হলে কার্যকরী হবে না। সেই জন্য চন্দ্র এবং বুধের মধ্যে ন্যাচারাল একটা শত্রুতা আছে। আপনারা দেখবেন যে একদম বাজার চলতি যে ফলিত জ্যোতিষশাস্ত্রের বর্তমানের ট্রান্সলেটেড বইগুলো পাওয়া যায়, তাতে দেখবেন বলা আছে যে চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু বুধের সব থেকে বড় শত্রু হচ্ছে চন্দ্র, এরকম একটা বক্তব্য আছে। অ্যাকচুয়ালি কেউ তো এখানে এনিমি বা ফ্রেন্ড নয় যে একসাথে বসে চা খাচ্ছে বা গল্প করছে, এরকম কোনো কন্ডিশন নেই। ব্যাপারটা হচ্ছে যে দুজনের মধ্যে কমেন্সালিটি কতটা আছে। এই কমেন্সালিটির দিক থেকে চন্দ্রের যে প্রকৃতি, চন্দ্র প্রাথমিক জায়গার জ্ঞানটা তৈরি করে। প্রাথমিক জ্ঞানটা না থাকলে বুধ অকেজো হয়ে যায়। তো সেই কারণে বুধের সাথে একটা নর্মাল কন্ট্রাস্ট হয়। 2 নম্বর হচ্ছে বুধ হচ্ছে অসম্ভব শুকনো প্ল্যানেট, ড্রাই প্ল্যানেট, আর চন্দ্র হচ্ছে ওয়েট প্ল্যানেট। আমরা জলকে নির্দেশ করি তো চন্দ্রকে দিয়ে, তো সেই কারণেও দুজনের মধ্যে একটা কারকতাগত ডিফারেন্স থাকে। এইগুলো আরো অনেক কারণ আছে, সেগুলো পরে বলা যাবে টপিক আসলে। আমাদের বক্তব্য হচ্ছে যে যখন জেমিনাইতে আসে, আমি অনেকবার আপনাদের বলেছি যে যারা যে কন্যা রাশি বুধের সক্ষেত্র, মূল ত্রিকোণ এবং তুঙ্গস্থান হওয়া সত্ত্বেও মিথুন রাশিতে বুধের কমফোর্টেবল পজিশন অনেক বেশি থাকে। কেন বলেছি? তার কারণ বৃষ এবং কর্কটের মধ্যেখানে হচ্ছে মিথুনের অবস্থান থাকে, এখানে জলতত্ত্বকে নির্দেশ করে। তো কিন্তু এটা পুরো জলতত্ত্ব নয়, সম্পূর্ণ জল নয়, একটা সাময়িক জলীয় বাতাবরণ তৈরি আছে এখানে। ধরুন হাই হিউমিডিটি আছে, বা বর্ষার সময় অনেক সময় দেখবেন জামা কাপড় সহজে শুকোতে চায় না, তার কারণ হাই হিউমিডিটির জন্য। সেই যে একটা সিক্ত স্যাঁতস্যাঁতে ভাব, সেটা এই ঘরটার মধ্যে অবস্থান করছে। বিশেষত আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, এই দুটো নক্ষত্রই কিন্তু জলীয় নক্ষত্র। আদ্রা তো পুরো মাত্রায়। তো সেই দিক থেকে আপনাদের মানে বুধ যখন এখান দিয়ে পাস করে, বুধ অনেকটা কমফোর্টেবল ফিল করে, অনেক বেশি। বুধ হচ্ছে আমাদের বাচ্চা বেলাকে নির্দেশ করে, যখন আমাদের মধ্যে চেষ্টার প্রবৃত্তি অনেক বেশি থাকে কোনো কিছু শেখার। থার্ড হাউস থেকে আমরা কি নির্দেশ করি? থার্ড হাউস থেকে আমাদের শরীরের চিবুক থেকে
গলার একদম চেস্টের ঊর্ধ্বাংশ, অর্থাৎ পুরো আমাদের যে গলা অংশটা, আমাদের শোল্ডারের অংশ এবং আমাদের যে বাহু, এই অংশ আমাদের থার্ড হাউস থেকে নির্ণীত হয়। দেখুন, এটা পুরোটাই হচ্ছে কোঅর্ডিনেশন। এই যে কথা বলছি, কথা বলার সময় হাত দিয়ে একটা যে ভাব প্রকাশ করছি, আমরা সবাই কম বেশি করে থাকি। গায়ক গায়িকা যারা গান করেন তারা দেখবেন, বা রিসাইটেশন করছেন তারা দেখবেন এই হাতের ব্যবহার খুব করে থাকে, বা হাত দ্বারা আমরা কোঅর্ডিনেশনও করে থাকি, যেগুলোকে নন ভার্বাল কমিউনিকেশন বলা হয়। যাওয়ার সময় কাউকে সি অফ করে গেলাম, কাউকে হাত দ্বারা কোনো কিছু ইন্ডিকেশন করলাম, মুখে কথা না বলি, সেটাও কিন্তু পরিপূর্ণ মাত্রায় দুজনের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটছে, কিন্তু খুব নিঃশব্দে ঘটছে। এই আদান প্রদান ঘটাটাই হচ্ছে বুধের কাজ, কোঅর্ডিনেশনের কাজ, যোগাযোগকারী প্ল্যানেট দুজনে। এবং বুধ সেটা নিঃশুল্কে করে, এর জন্য কোনো অর্থ বা অন্য কোনো সুবিধা বুধ গ্রহণ করে না। তো যাই হোক, তো আমাদের দেখবেন বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের শুরুর ক্ষেত্রে মা বাবাদের যেটা একটা, বহু মানুষ প্রশ্ন করেন যে বাচ্চা ঠিক করে কথা বলছে না, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, বা ধরুন ঠিক করে ইন্ডিকেশন করতে পারছে না কোন দিকে। এইগুলো অনেকটা যে সে ঠিক বলছে সবসময় তাও নয়, হয়তো ডাক্তার বাবু তিনি অনেক বেটার বলতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে ছকেও দেখা যায় সেই সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তো দুদিকেই ব্যাপারটা কোয়াসি সত্যি, গার্জিয়ান যেটা ভাবছেন সেটা পুরোটা সত্যি নাও হতে পারে, আবার কিছু কিছু কটা মানে কত কটা সেটা হতেও পারে। দুদিক থেকেই ব্যাপারটা বিচার্য। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, বাচ্চাবেলায় আমাদের যে নর্মাল সব কিছু লার্নিং এবিলিটি থাকে, বুধের মধ্যে যে কোনো জিনিসকে গ্রহণ করার ক্ষমতা বুধের মধ্যে বেশি আছে। বুধের মধ্যে সব থেকে বেশি সঙ্গ দোষ আছে। বুধ যে কোনো কিছুর আকার বা আয়তনের মতন শেপ নিয়ে নিতে পারে এবং সেখানে মিশে যেতে পারে। একটা বাচ্চাকে দেখবেন কোনো একটা পরিবেশে নিয়ে গেলে বাচ্চাটি প্রথমে একটু আড়ষ্টতা থাকে, তারপর আস্তে আস্তে বাচ্চাটি তার যে সমূর্তি আছে সেটা ধারণ করতে থাকে। খুব কনজারভেটিভ বাচ্চা না হলে অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয়, এবং সে খুব সহজে ফ্রি হয়ে যায়। তো বুধের মধ্যে সেই গুণ রয়েছে। আমাদের 1 বছর বয়স থেকে, যে বয়স থেকে আমাদের আর্লি চাইল্ডহুড ফেজ শুরু হয়, সেখান থেকে আমাদের পিউবার্টি পর্যন্ত, অর্থাৎ বয়ঃসন্ধির পূর্ব পর্যন্ত যে আমাদের ল্যাটার চাইল্ডহুড ফেজ আছে, সেই ফেজটা কিন্তু বুধ কন্ট্রোল করে। তো যেহেতু বুধ আমাদের এত বড় জীবনের একদম প্রাথমিক লার্নিংয়ের জায়গাটা বুধ থাকে, সেই জন্য বুধের সাথে অনেক সময় বুদ্ধি সংক্রান্ত বিষয়টি যুক্ত করে দেওয়া হয়, কিন্তু বুধ পুরোপুরি বুদ্ধির সাথে যুক্ত নয়। বুধ হচ্ছে, আমি প্রথমেই বলেছি, স্বল্প মেধা, অর্থাৎ মেধার যদি পরিমাপযোগ্য কিছু থাকে, নিশ্চয়ই আছে, তো সেক্ষেত্রে বুধ তার একদম মাথার দিকটা বহন করে। একটা মিসাইল যখন যায় আপনারা দেখবেন তার ওয়্যারহেড যেখানে থাকে, সেই ওয়্যারহেডের একেবারে মাথার অংশটা হচ্ছে বুধ। কিন্তু তার যে অ্যাকচুয়াল কম্পোনেন্ট, অর্থাৎ সেটাকে ঠিক করে পরিচালনা করা, এখন যেগুলো বিভিন্ন গাইডেড মিসাইল আছে, আমি উদাহরণ দিয়ে বলছি, সেগুলোকে অটো কন্ট্রোল করা যায়। বিভিন্ন দেশ এখন এত সফিস্টিকেটেড ওয়েপন বানিয়ে নিয়েছে, সেটাকে কন্ট্রোল করা যায়। ওই কন্ট্রোলিং এবিলিটিটা হচ্ছে শনির। আপনার বুদ্ধি থাকলেই হবে না, আপনি যদি তাকে প্রপারলি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সেটা কোনো কাজের নয়। এই অ্যাপ্লিকেশন এবং লং টার্মে অ্যাপ্লিকেশন এবং বুদ্ধির মধ্যে যে গভীরতা, সেটা সেটা অনেক মানে মানে অনেক মানে পুরোটাই সেটা ডিপেন্ড করে স্যাটার্নের উপরে। সেই জন্য বুধকে বলা হয় স্বল্প মেধা, সম্পূর্ণ মেধা নয়। যদিও বুধের সাথে ডাইরেক্টলি বুদ্ধি আমরা বুধাদিত্য যোগ বলি, আদিত্য মানে সূর্য, তো বুধ এবং আদিত্য একসাথে থাকলে সেখানে তারা তো কাছাকাছিই থাকে সবসময়। বুধ এবং সূর্য কখনো 28 ডিগ্রির এদিক ওদিক যেতে পারে না, আবার 13.5 ডিগ্রির মধ্যে ঢুকে গেলে কম্বাশন ফেজে চলে যাবে। তার ফলে অনেকে মানে পাত্রপাত্রী নির্বাচনের সময়, আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, 7, 8, 10 বছর আগে, মানুষ নকল ছক বানিয়ে নিয়ে আসতেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যেত যে বুধ এক জায়গায়, শুক্র এক জায়গায়,
হ্যাঁ, আর রবি এক জায়গায়। তো বুধ এবং রবি কখনো 28 ডিগ্রির বেশি ডিস্টেন্সে থাকতে পারে না, কোনো প্ল্যানেটে নেই কারুর। এই মানে টোটাল পৃথিবীতে যত মানুষ জন্মেছে বা জন্মাবে তারা কারুর পক্ষে সম্ভব না। শুক্রের ক্ষেত্রেও সেটা সম্ভব নয়। শুক্র বকরি হয় 45 দিনের জন্য, ততক্ষণে সে শুক্র অনেক এগিয়ে গিয়ে বকরি হয়, যে কোনো প্ল্যানেটই এগিয়ে গিয়ে বকরি হয়। হ্যাঁ, মঙ্গলের ক্ষেত্রে হতে পারে, মোটামুটি 120 ডিগ্রির ডিফারেন্স হতে পারে, কিন্তু বুধ শুক্রের ক্ষেত্রে এটা সম্ভব না। তো ছকটা বানানোর সময় যিনি বানাচ্ছেন তারও যে অসম্ভব নলেজ অ্যাবাউট অ্যাস্ট্রোলজিক্যাল পোস্টিং অফ প্ল্যানেটসের উপরে, সেটা বোঝা যায় আর কি। তো আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, তাই শেয়ার করলাম আপনাদের কথা বলতে বলতে। যাই হোক, বুধ এখানে ভদ্র যোগ, ভদ্র মানে ডিসেন্ট। মানুষ যখন ডিসেন্ট হয়, ডিসেন্ট মানে নিচের দিকে বুঝবেন না, হ্যাঁ, ডিসেন্ট মানে এখানে ভদ্রতা, সৌজন্যতা। ভদ্রতা হচ্ছে এমন একটা স্টেট যেক্ষেত্রে মুনি ঋষিরা ভদ্রযোগ বলেছে, যেটাকে বলা হয়েছে এক ধরনের ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স স্টেট। সেই ব্যালেন্স স্টেটে যখন কোনো মানুষ থাকেন তখন তার মধ্যে কোনো কিছু শেখা বা কোনো কিছু গ্রহণ করার ক্ষমতাটা অনেক বেশি পরিমাণে থাকে। যখন তিনি অনেক বেশি পাজল থাকেন বা কোনো কারণে খুব টেন্সড রয়েছেন এই অবস্থাতে, তো এইখানের বুধের লার্নিং এবিলিটি অনেক বেশি থাকে। এবং আমি দেখেছি এক্সট্রা কারিকুলাম প্রচুর নলেজও কিন্তু থাকে। এবং বৃহস্পতির মূল ত্রিকোণ থেকে যেহেতু সমসপ্তমে থাকে, তাই বৃহস্পতির যে নলেজ, কোয়ান্টাম অফ নলেজ, সেটাকে ছড়িয়ে দেওয়া, সেটার ডিস্ট্রিবিউশনের যে কোয়ালিটি, সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। সেক্ষেত্রে বুধ বৃহস্পতি যদি কখনো একসাথে মিথুন রাশিতে অবস্থান করে, আমি আপনাদের রিসেন্টলি ডেট বলে দিচ্ছি, যে সব বাচ্চাদের এখন একদম ছোট 10 বছর বয়স জন্ম হয়েছে, মোটামুটি 2013 সালের সম্ভবত 20 বা 21 জুন থেকে তার পরের প্রায় 45 দিন, এই সময়ের মধ্যে যে সব বাচ্চা জন্মেছে, সেই সব বাচ্চার ক্ষেত্রে দেখবেন মিথুন রাশিতে বুধ এবং বৃহস্পতি একত্রিত আছে। কারোর ক্ষেত্রে বৃহস্পতি বকরিও দেখতে পারে। যদি 26-27 তারিখের পরে জন্ম হয় জুন মাসের 2013, তাহলে বকরি পাবে পরবর্তী 22-23 দিনের জন্য। আর তার কিছু সময় আগে পরে হলে বকরি পাবেন না, মার্গি পাবেন। মোটামুটি 45-50 দিন ওই ঘরে বুধ বৃহস্পতি একসাথে ছিল। বৃহস্পতি সম্ভবত 21 জুন ওই ঘরে ঢুকেছে। খুব রিসেন্ট মনে পড়লো বলেই ডেটটা বললাম। এইখানের মানুষের কিন্তু নলেজের ডিস্ট্রিবিউশনের পাওয়ারটা অত্যন্ত বেশি থাকবে। সেখানে রবিও থাকবে সে সময়, বুঝতেই পারছেন আমি 21 তারিখ বলছি মানে আষাঢ় মাসের কথা। তো রবি যদি রাহুর নক্ষত্রে পেয়ে যায়, এবং সেই মুহূর্তে রাহু যেহেতু শনির সাথে একত্রিত ছিল, তার মানে সেই মানুষের যদি দশাগত সিচুয়েশন বেটার থাকে, তাহলে কিন্তু সে তার যে মেসেজ আছে সেটা কিন্তু সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারে। সেটা সে পজিটিভ ছড়াবে কি নেগেটিভ, সেটা তো তার দশা, অন্তর্দশা, তার ছক, তার নবাংশ, তার দ্রেক্ষান, তার পামের, সব থেকে বড় কথা তার পামের ইমপ্রেশন, সব কিছু বোঝাবে, তার কর্মফল সব কিছু। কিন্তু তার যে মেসেজ, সেটা সে অনেক দূর পর্যন্ত কনভে করতে পারবে, এই ক্ষমতাটা কিন্তু থাকে। তো এই ভদ্রযোগের ক্ষেত্রে যেটা সব থেকে বড় হয়, সেটা হচ্ছে ডিসেন্সি শুধু নয়, সেই ডিসেন্সির সাথে মানুষের লার্নিং এবিলিটিও যুক্ত হয়, তার ফলে সে অনেক কিছু শিখতে পারে। বুধের মধ্যে শেখার ক্ষমতা বেশি থাকে। একটা বাচ্চাকে যদি সুসঙ্গে রাখা হয়, তাহলে সে তার মধ্যে সদ্বুদ্ধি বা সৎচিন্তার উদয় হয়। যদি সে কুসঙ্গে থাকে, তাহলে তার কুবুদ্ধি, দুর্যোধনের যেরকম ছিল, কুবুদ্ধি বা কুসঙ্গ শেষ পর্যন্ত তাকেই রুইন করে দিয়েছে। যে কোনো কাজের একটা নির্দিষ্ট ফল থাকে, সেই ফল তাকে ভোগ করতেই হবে, সে যে স্টেটেরই মানুষ হোক না কেন, যত উচ্চ মার্গের বা যত নিম্ন মার্গের। মার্গ হিসাবে আমি বলছি সমাজের যে কোনো স্তর দিয়ে আপনি ভাবতে পারেন, সেটা এক্ষেত্রে বিচার্য। কাজ করলে তার ফল আছে এবং ফলে আপনাকে ভোগ করতে হবে। তো যাই হোক, আমি মোটামুটি বুধের ক্ষেত্রে পজিটিভ
জায়গা বলেছি, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি প্রফেশনে রয়েছেন, যারা বিভিন্ন রকম ব্যাংক, বিমা, বিভিন্ন প্রকার মনে করুন যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি রয়েছেন, বা ধরুন যারা খুব শিল্পের জন্য খুব বড় স্থানে লোন প্রদান করেন, এরকম জায়গায় অবস্থান করছেন, তাদের সেই সমস্ত ব্যক্তি বা তারা যাদের যে সমস্ত ক্লায়েন্টদের সেবা প্রদান করেন, তারাও কিন্তু এই সময় বেনিফিটেড হবে। সব দিক থেকে কিন্তু এটা ভালো সময়ে আছে। শুক্রও আছে সাথে, শুক্র 7 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তো আপনাদের দুদিক থেকেই এই মুহূর্তে উইন উইন সিচুয়েশন আছে। আমি সারা বছরই বলেছিলাম যে বছরের মধ্যে এই যে সময়টা আছে, মে মাসের 7-8 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের একদম ফার্স্ট উইক পর্যন্ত, এই বছরের মধ্যে সব থেকে ভালো সময় এটা। এই বছরের যে পোটেনশিয়াল লেভেল আছে সেটাই খুব পোর আছে, অর্থাৎ আমি একটু আগের আলোচনায় বলেছি, তা আপনাকে সেই জায়গাটা পেতে দেবে না, কারণ শনি 3rd টাইম নিজের ঘরে বকরি হচ্ছে নিজের মন্ত্রী করে। তো সেটা কালপুরুষের 2য় ঘরে নবাংশে অবস্থান করছে, 12 ঘরে নেমে আসবে। তো আপনাকে সামনের বছর মার্চ অবধি ও কোনো কাজ করতে দেবে, তারপর থেকে সিচুয়েশন ঠিক হবে। সেটা আমি বলে দিচ্ছি, জাস্ট আপনারা পেয়ে যাবেন অনুষ্ঠান। আমি রবির গোচরটা বলবো, তারপরে বলে দেবো। আমি আপনাদের একটু লগ্ন রাশি ভিত্তিক এফেক্ট বলে দিই। এর আগে শুধু আরেকটা জিনিস বলি, যাদের প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে যে কোনো রকম, সেটা ব্লাড সুগার রিলেটেডও হতে পারে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যাদের ফিটে একদম পায়ের পাতাতে কোনো রকম অর্থোপেডিক সমস্যা আছে, কোনো কারণে অ্যাঙ্কেল ব্রেক হয়েছে, তারা কিন্তু এ সময় কোনো প্রবলেম দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, বুধ আপনার 3য় ষষ্ঠপতি, 3য় ভাবে অবস্থান করছে। তার ফলে যে কোনো নতুন কাজ বা নতুন কোনো ব্যবসা হতে পারে, চাকরির সাথে সাইডে কোনো বিজনেস হতে পারে, সেই জাতীয় যে কোনো কাজ শুরু করবার ক্ষেত্রে সবথেকে বেস্ট টাইম এটা কিন্তু আপনি পাবেন। সর্বোপরি যারা ধরুন এডুকেশনের ক্ষেত্রে কোনো বৃহত্তর জায়গায় যেতে চাইছেন, বা ধরুন ফার্দার মানে হায়ার এডুকেশনের দিকে যেতে চাইছেন, কোনো লং টার্ম এডুকেশনের দিকে যেতে চাইছেন, কোনো রিসার্চ রিলেটেড এডুকেশনের দিকে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বলতে পারেন খুবই বেটার টাইম এটা দেবে। আপনারা কমিউনিকেটিং ফিল্ডে যারা রয়েছেন, বিভিন্ন মাস মিডিয়া বা ধরুন যারা প্রিন্ট বা ইলেকট্রনিক যে কোনো মিডিয়ায় হোক, স্পেশালি ইলেকট্রনিক মিডিয়া, আমি এর আগের অনুষ্ঠানেই বলেছি, দয়া করে একটু ট্যালি করে নেবেন যারা শোনেন। সেই জায়গায় কিন্তু অত্যন্ত সুফল আপনি এক্ষেত্রে পেয়ে যাবেন। আপনারা যেই জায়গাটা থেকে সব থেকে লক্ষ্য রাখতে হবে, এটা যে হটকারিতা বর্জনীয় থাকবে, কারণ রাহু থেকে 4th হাউসে বুধের এই যোগ শুরু হয়েছে, বা বুধের 10th হাউসে রাহু আছে। তার ফলে যে কোনো ডকুমেন্টেশনে সই সাবুত করার আগে, বিশেষত কোনো প্রপার্টি রিলেটেড কিছু সেল পারচেসের ক্ষেত্রে, সেটা আপনারা একটুখানি দেখে নেবেন। আর অফিসিয়াল ক্ষেত্রে কোথাও সই করার ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে একটু প্রপারলি নোটিস করে তারপরে এগোবেন, তাহলে জিনিসটা বেটার হবে। লিভার রিলেটেড জায়গায় কিন্তু বেশ যত্ন নেবেন, আর টনসিল পোর্শনে কিন্তু বেশ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন বৃষ লগ্ন রাশির পক্ষে 2য় এবং 5মপতি বুধ, সে 2য় বসে রয়েছে, অত্যন্ত শুভ যোগ প্রদান করে রয়েছে। যারা ক্যারিয়ারের ব্যাপারে অ্যাডভান্সমেন্ট চান, তারা কিন্তু এই সময় অনায়াসে পাবেন, কারণ বৃহস্পতিও তার ডিগ্রিগত অবস্থান চেঞ্জ করবে 13 তারিখ থেকে। তো সব দিক থেকে আপনাকে কিন্তু পজিটিভ ফল দেবে। হ্যাঁ, দশা যদি একটু নেগেটিভ হয় তাহলে ফলটা একটু ডেফার্ড আসবে, কিন্তু অবশ্যই আসবে, কারণ এই বছরের মধ্যে সব থেকে বেটার টাইম এটাকেই কনসিডার করা যায়। সুতরাং
অফকোর্স আপনি তার বেনিফিট তো অবশ্যই পাবেন। নাম্বার 3 যেটা হচ্ছে আমাদের সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়া, আমাদের কথাবার্তা, আমাদের পারিপার্শ্বিক মানে সোশ্যাল এনভায়রনমেন্ট, দ্বিতীয় ঘর মারক স্থানও বটে, কিন্তু সেই জায়গাতে থেকেও আপনি কিন্তু আপনার বিশেষত কার্যোদ্ধার করার জন্য যে সমস্ত বক্তব্য বলতে হয়, ধরুন অফিসে কাজ করছেন, আপনার এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য আপনার কথাবার্তার মধ্যে কিন্তু ন্যাচারাল একটা মধুরতা থাকবে এবং আপনি খুব সহজে কথা দ্বারা আপনার অপোনেন্টকে কিন্তু আপনি নিজের অনেকটাই নিয়ন্ত্রণে, পজিটিভ সেন্সে বলছি, সেটা কিন্তু আপনি রাখতে পারবেন। আর খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বিশেষত খাওয়া দাওয়া ফ্যামিলির মধ্যে, এবং মাঝে মাঝেই সেটা আর কি একটু বেশ বড় রকম ভোজনের আকারও নিতে পারে, সেই ব্যাপারটাও খেয়াল রাখবেন। আপার অ্যাবডোমিনাল পোর্শনে নজর রাখবেন। স্ত্রীর কিন্তু এ সময়, এটা একদম মেলদের বলছে, স্ত্রী আপনার, তার কিন্তু এ সময় ডেভেলপমেন্ট শো করছে। ইভেন আপনার সাথে কিন্তু আপনার যে শ্বশুর বাড়ি আছে তার সাথে যদি কোনো কারণে কোনো ডিসকন্টেন্ট কিছু থাকে, সেটা কিন্তু এই সময় অনেকটা রেজলিউট হওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আপনার কিন্তু বিভিন্ন রকম অকাল্ট যে সমস্ত কাজকর্ম আছে, গুপ্ত কোনো বিদ্যা যে সমস্ত আছে আর কি, সেসব যদি চর্চা সেগুলো শেখার কোনো ইচ্ছে থাকে, তো আপনারা সেই ব্যাপারে কিন্তু এ সময় কাজ করতে পারেন, আপনাকে সুফল প্রদান করবে। আপনারা লোয়ার ব্যাক থেকে ওয়েস্ট পর্যন্ত অংশে মেল ফিমেল দুজনেই অর্থোপেডিক জায়গাকে নজর দেবেন, আর প্যাটেলাতে অর্থাৎ হাঁটুতে আপনারা কিন্তু খেয়াল রাখবার চেষ্টা করবেন। ডান চোখের ক্ষেত্রে নজর রাখবেন। 2 সন্তানের মধ্যে যদি থাকে তাহলে বড় সন্তানের ক্ষেত্রে বেশি নজর দেবেন এ সময়। মিথুন লগ্ন রাশি জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন লগ্নপতি আপনার বা রাশিপতি আপনার রাশি, লগ্ন বা রাশির উপরে অবস্থান করছে, ভদ্রযোগ নির্মাণ করছে। মিথুন সম্পর্কে শুরুতে একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে মিথুন ডুয়ালিটির প্ল্যানেট। আপনারা প্রায় প্রত্যেকেই ব্যাপারটি জানেন। এই ডুয়ালিটির প্ল্যানেটের জন্য যেটা হয় সেটা হচ্ছে ডুয়ালিটি সবসময় দ্বন্দ্বের মধ্যে নিয়ে যায়, এবং দেখবেন মিথুনের যে সাইন আছে সেই সাইনে একটি নারী এবং একটি পুরুষের সাইন দেওয়া আছে, অর্থাৎ আপনার একটা কাউন্টার পার্ট দেওয়া আছে, সেই কাউন্টার পার্ট বা তার সাপেক্ষে আপনি তার কাউন্টার পার্ট। এক্ষেত্রে বক্তব্য এবং বক্তব্যের মধ্যে এক ধরনের দ্বান্দ্বিক প্রকৃতি কিন্তু খুব সহজে তৈরি হওয়ার মতন জায়গা থাকে। তো যেহেতু এখানে বুধ প্রবেশ করছে এবং মানে ভদ্রযোগ নির্মাণ করছে, সেহেতু এই দ্বান্দ্বিক প্রকৃতিটাকে সবসময় মানে তার্কিক খাতিরেই অ্যাপ্লাই করবার চেষ্টা করবেন। এবং তার্কিক খাতির মানে ব্যক্তিগত আক্রমণ না। ব্যক্তিগত আক্রমণ দুর্বলেরা করে সবসময়, যে হিউমিলিয়েট করবার চেষ্টা করছে কাউকে, এতে কিছু হয় না, নিজেরই ফেস ভ্যালুটা নষ্ট হয়। এটা করবেন না। যে কোনো একটা জিনিস ভালো বা খারাপ সেটা ডিপেন্ড করে সেটা তার কার্যপ্রণালীর ওপর, সেটার উপরে টিকা টিপ্পণী কাটা যেতে পারে একটা লিমিট পর্যন্ত, কিন্তু তার মাত্রা ছাড়ানোটা কখনো উচিত নয়, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে টান নেওয়ার সম্ভাবনা থাকে। মিথুনের ক্ষেত্রে বুধের কিন্তু এটা এক ধরনের প্রবাবিলিটি থাকে আপনাকে বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে দেওয়া। তো সেই ব্যাপারটা থেকে অবশ্যই সাবধান থাকবার চেষ্টা করবেন। নর্মালি ধরুন আপনার ব্যবসার জায়গা, কাজের জায়গা, নতুন কিছু শুরু করবার ক্ষেত্রে আপনার খুব বেটার টাইম এ সময়ে আছে। সন্তানদের ক্ষেত্রে অগ্রগতিও খুব সহজে শো করা যাচ্ছে। আপনার স্পাউসের সাথে রিলেশনও এ সময় অনেকটা বেটার থাকবে, এবং মানিটারি যে গেইন সে জায়গাটাও বেশ ভালোই দেখাচ্ছে। যদিও আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে দ্বাদশে বৃহস্পতি রয়েছে, তো সেটা কতটা। বৃহস্পতি, আমি বারবার বলেছি যে বৃহস্পতি থাকলেও বৃহস্পতি তার নেগেটিভ মানে যে জায়গাটাতে তার পজিটিভ ফল দেওয়াটা কমিয়ে দেবে, সেই অংশটা
অনেকটা দেরি আছে এখনো, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, বলে দেবো সেটা। সুতরাং সেই ব্যাপারটা নিয়ে এতটা চিন্তা করবার দরকার নেই। আর হেলথের ক্ষেত্রে নজর দেবেন মূলত এরা হার্টের লোয়ার পোর্শনে যাদের সমস্যা রয়েছে, বা ধরুন যাদের ক্ষেত্রে কোনোভাবে খাওয়া দাওয়া করলে ওপরের দিকে রিফ্লাক্স আসে, বিশেষত ভাজা বা এই জাতীয় খাবার খেয়ে অনেকেই খাওয়ার সাথে সাথে জল খাওয়ার প্রবৃত্তি থাকে, বাচ্চাদের তো বিশেষত থাকে। তো এই ধরনের, কিন্তু বাচ্চাদের হয়তো অতটা সমস্যা হয় না, শরীর তখন নতুন থাকে, ব্যাপারটা নিয়ে নেয়, কিন্তু এটা শেখানোর চেষ্টা করবে। কোনো প্রাণী দেখবেন খাদ্যের সাথে সাথে জল খায় না, বড় জোর খাদ্যটাকে, পাখি যে পাখি এটা ছোট দেখবেন, ও খাবারটা শুধু নাবানোর জন্য একটু জল খায়, তারপরে কনস্ট্যান্ট খাবার খেতে থাকে, পেট ভরে খাবার খায়, উড়ে যায়, কোনোদিন হাতে করে নিয়ে চলে যায় না। মানে আমরা যেরকম বিয়ে বাড়িতে গেলে পরে একটা প্যাকেট নিয়ে চলে আসি, সেটা কোনো প্রাণী করে না। ওরা জানে যে সৃষ্টি করেছে সে কালকেও খেতে দেবে, এবং দেয়ও। সেজন্য কোনো দেখবেন যে কোনো পশু পাখি, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যদি একান্ত মানুষ গিয়ে সেখানে অপকর্ম না করে থাকে, অর্থাৎ বন বাদার কেটে সেটাকে নষ্ট করে না যদি না দেয়, তাহলে কেউ কোনোদিন স্টারভেশনে মৃত্যু হয় না। খুব রেয়ার, আমি বারবার বলছি। প্রাকৃতিক কোনো দুর্যোগ বা সেটা আলাদা ব্যাপার, তো সেটা পাখিও মেনটেন করে, তো মানুষ করে না। তো আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে, যেহেতু রবি থাকবে, তো খাদ্য খাওয়ার সাথে সাথে যদি জল খান, বা তাহলে কিন্তু রিফ্লাক্স হতে পারে, ময়দা জাতীয় খাবার। তবে অবশ্যই সেটা যিনি ডাক্তারবাবু আছেন তার সাথে কথা বলে নেবেন যে আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। যাতে ট্রেডমিলে হাঁটা বা সেই সংক্রান্ত কোনো ব্যায়াম এগুলো করে থাকেন, তারা কিন্তু অবশ্যই একটা এক্সপার্ট ডিসিশন নিয়ে তারপরে কাজটা করবার চেষ্টা করবে। নর্মালি যখন হাঁটাহাঁটি করবে তখন নিজের ক্ষমতার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্যা হওয়ার চান্সেস আর দেয়ার। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে, দেখুন বুধ নর্মালি দ্বাদশপতি, তৃতীয়পতি, এক্ষেত্রে তো বুধ আপনার দ্বাদশে রয়েছে। দ্বাদশে থাকা প্ল্যানেটকে আমরা নর্মালি ভালো বলি না, কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য না। এখানে দ্বাদশ ভাবই বুধ, শেষ দ্বাদশে বসে রয়েছে। তো এক্ষেত্রে সামান্য মানে আনওয়ান্টেড এক্সপেন্ডিচার আপনার করাতে পারে, কিন্তু আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনি হাজার চেষ্টা করেও আপনার যে এক্সপেন্ডিচারটা আছে সেটাকে আপনি সক্ষেত্রে মানে সঠিক জায়গায় ব্যয় করতে পারবেন না। এটা কিন্তু একদম স্পেসিফিক্যালি আপনাদের বলে দিচ্ছি, মানে তিনজনের ক্ষেত্রে অবশ্যই বলে দিচ্ছি। কর্কট, সিংহ, বৃশ্চিক এবং মীন, চারজন, তারা হাজার চেষ্টা করেও নিজের যে রেকমেন্ডেশন বা কোনো রেমেডিয়াল মেজার, কোনো একজন ডাক্তারবাবু দিল, কোনো একজন উকিল সাহেব দিলেন, কোনো একজন অ্যাস্ট্রোলজার দিলেন, সেটাকে আপনি বা অন্য কেউ যা, সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। খুব কঠিন কাজ হবে অ্যাপ্লাই করা। তো সেটা চেষ্টা করবেন যাতে অ্যাপ্লাইড হয়। কাজের ক্ষেত্রে কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। ডকুমেন্টস পত্র, কাজকর্ম করার ক্ষেত্রে সই সাবুত বা নিজের দায়িত্বে যে কাজ করেন সেগুলোকে প্রপার দায়িত্বে সম্পাদন করবার চেষ্টা করবেন। এবং সর্বোপরি কোনো রকম যদি গাফিলতি চোখে পড়ে, সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানাবেন যাতে জিনিসটা ঘটেছে। দেখুন 9th হাউসে আপনার রাহু রয়েছে, এবং সেই রাহুর দৃষ্টি আপনার উল্টো দিক থেকে 5, সোজা দিক থেকে 9 আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশির ওপরে রয়েছে। এবং রাশি যদি হয় তাহলে আপনার অলরেডি শনি তার অষ্টমে রয়েছে, ঢাইয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি খুব কনজারভেটিভ মোডে চলবার চেষ্টা করবেন। বুধ কিন্তু আপনার অযথা এক্সপেন্ডিচার বাড়াবে, যেটা শোনার, যেটা করার সেটা বাদ দিয়ে আপনি অন্য জিনিস করবেন বা সেখানে বুদ্ধি লাগাবেন, তার ফলে আপনার বুদ্ধি ফলপ্রসূ হবে না। এটা প্রথম কাজ। যে টেকনিক্যালি ঠিক লোক তার কথা শুনে কাজ করবার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা অনেক কার্যকরী হবে। আর একটা জিনিস বলছি, পরিবারের মধ্যে কিন্তু কোনো রকম বাকবিতণ্ডা সৃষ্টি করে পরিবারের শান্তি নষ্ট করবার চেষ্টা করবেন না।
সন্তান যদি দূরে থাকে বাড়ি থেকে, বা পড়াশোনা করছে বা চাকরি করছে বা বিয়ে থা হয়ে দূরে থাকে, তাহলে তার জন্য অতিরিক্ত চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না, কিন্তু তার খেয়াল রাখবেন। বিশেষত সে যদি মাইনর হয় বা এখনো অতটা পরিণত নয়, এরকম একটা এজে থাকে আপনার মনে হয়, তাহলে অবশ্যই সার্ভিলিয়েন্স রাখবেন, কিন্তু তাকে বা নিজেকে কাউকে ব্যতিব্যস্ত করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফল উল্টো দেবে আর কি। সিংহ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার ন্যাচারাল সেকেন্ড এবং 11th হাউসের লর্ড, সে 11th হাউসে বসে আছে। 11th হাউসে বসে থাকা যদি নর্মালি ভাবেন, আপনারা জানেন যে একাদশ ভাব আমাদের লাভ বা প্রফিটের ঘর, আমাদের ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর। তো সেদিকে বিভিন্ন যারা মহর্ষি আছেন, মহর্ষি বড়মিহির, মহর্ষি পরাশর, মহর্ষি ভৃগু, প্রত্যেকেই বলেছেন যে এই ঘর মানে 11th হাউস, যারা লগ্ন দেখে বা রাশি দেখে ছক দেখেন তাদের জন্য বলছি যে কখনো হয়তো লভ্যাংশে কম বেশি হতে পারে, কিন্তু প্রফিট আপনাকে অবশ্যই দেবে। তো যাই হোক, এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, 11th হাউস আমাদের 9th-এর থার্ড হাউস। তো 9th-এর থার্ড হাউস হিসাবে আপনাদের যদি এরকম কোনো পৈতৃক ব্যবসা থাকে, মনে করুন বাবা কাকা একসাথে সেটি চালাচ্ছেন, বা জেঠু কাকু একসাথে, বা পিসিরাও আছেন ব্যবসায়, আপনি সেখানে নিজেকে ইনক্লুড করতে চান, তাহলে সেটা কিন্তু আপনি অবশ্যই এ সময় করতে পারেন, এবং ইউ উইল বি অ্যাকসেপ্টেড বাই অল দি এন্টিটিস। এটা এক নম্বর। নাম্বার 2 হচ্ছে, যদি বন্ধু বান্ধব মিলে কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু কাজ করতে চান, নতুন কোনো কাজ ইনিশিয়েট করতে চান, তাহলে ইট উইল বি দ্য বেস্ট টাইম টু ইনিশিয়েট, সেটাও করতে পারেন। নাম্বার 3 হচ্ছে, বন্ধু বান্ধবের সাহায্যে বা খুব কাছের কিথ অ্যান্ড কিনস এদের সাহায্যে, যাদের সাথে বন্ধুস্থানীয় সম্পর্ক আছে। বুধ কিন্তু সবসময় কন্টেম্পোরারি, মানে খুব বেশি এজ ডিফারেন্সকে দর্শায় না, তাদের সাথে যদি কোনো মিলিয়ে কোনো যৌথভাবেও ব্যবসা করতে পারেন বা কোথাও ইনভেস্ট করতে পারেন এ সময়, সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়াল আছে। কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার রেকগনিশন যথেষ্ট বৃদ্ধি পাবে। শুধুমাত্র একদম আপার অ্যাবডোমিনাল পোর্শনে, ডাইজেস্টিভ পোর্শনে সাবধান থাকবেন। যাদের পাইলস ফিশারের প্রবলেম আছে, কোলনে কোনো ডিস্টারবেন্স আছে, তারা কিন্তু এই সময়টা সাবধান থাকবেন। আর একদম সার্ভাইকাল থোরাসিক, এখানে যাদের স্পন্ডিলাইসিসের সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন। মোটের উপরে অত্যন্ত ভালো ফল প্রদানকারী অবস্থায় রয়েছে। আমি যতই বলছি না কেন ভালো ফল প্রদানকারী অবস্থায় রয়েছে, ভালোর যে অ্যাকচুয়াল ইফেক্টটা, সেটার 45%-এর মতনই সবাই পাওয়ার মতন সিচুয়েশানে থাকবে। প্রথম কথা তো এই বছর সেটা দেওয়ার মতো অবস্থায় নেই। 2 হচ্ছে স্যাটার্ন বকরি হতে চলেছে, সুতরাং 21-22 তারিখ থেকে জুলাই মাসের 6-7 তারিখ পর্যন্ত সে কিন্তু ফল প্রদানে ব্যর্থ থাকবে। অর্থাৎ কর্মক্ষেত্রেই যদি সেই জায়গায় কনস্ট্রেইনস তৈরি হয়, তাহলে অন্যান্য জায়গা তো কর্মের ফল হিসাবেই সেটা ভোগ হয়, স্পিরিচুয়াল কাজ ব্যতীত অন্য যে কোনো কাজেই কিন্তু বাধা সৃষ্টি হবে। এটা আপনাদের আগেও বলেছি, এর আগের অনুষ্ঠানে শুক্রের জাস্ট শেষ করলাম। তো এটা দেখে আপনারা একটু ট্যালি করে দেবেন, বা এই অংশটা পারলে কেউ একটু মেনশন করে দেবেন। কারণ মানুষ কি হয়, ইম্পর্টেন্ট জায়গাগুলো অনেক আনইম্পর্টেন্ট কথার সাথে গুলিয়ে ফেলে, কাজে হয়তো তার লাগলো না, সেটা যাতে না হয়। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি এবং দশমপতি সে আপনার 10th হাউসে রয়েছে, ভদ্রযোগ নির্মাণ করছে, লক্ষ্মীনারায়ণ যোগ নির্মাণ করছে, আপনার বুধাদিত্য যোগ নির্মাণ করছে, বৃহস্পতি আপনার 9th হাউসে রয়েছে। সব দিক থেকে আমি বলবো এই বছরের মধ্যে কন্যার ক্ষেত্রে এই সময়টা কম্পারেটিভলি বেটার সময়। আমি কন্যাকে বেটার সময় বলিনি যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন ডাইরেক্ট না হচ্ছে, অন্তত ডাইরেক্ট হয়ে একটু মোবিলিটি না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি বলিনি। কিন্তু এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো, এই সময়ের মধ্যেও আমরা তো
কালকে উপেক্ষা করে যেতে পারবো না, কিন্তু এই সময়ের মধ্যেও এটা কম্পারেটিভলি বেটার টাইম। বেশ কিছু অপরচুনিটি পাবেন, কাজের জায়গা, রেকগনিশন পাবেন, আপনার ঊর্ধ্বতন অধস্তন প্রত্যেকের সাথে কাজ করে যে একটা মানসিক পরিতৃপ্তি আসে সেটা পাবেন। নতুন যারা ওয়াক ইন ইন্টারভিউ চেষ্টা করছেন বা কোনো রেজাল্ট বেরোনোর কথা আছে এ সময়, যদি বেরোয় এবং আপনার দশা অন্তর্দশার সাথে সেটা যদি কোইনসাইড করে, তাহলে কিন্তু আপনার সেই জাতীয় চাকরিও কিন্তু সংগঠিত হওয়ার হয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। কর্মসূত্রে বাইরে যাওয়ারও যোগ রয়েছে। সন্তানদেরও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এ সময় আমি দেখতে পাচ্ছি অন্তত হরোস্কোপে। তো অপেক্ষাকৃত অনেকটাই ভালো সময় আছে। চেষ্টা করবেন যতটা সম্ভব যে কোনো কাজ করবেন। স্যাটার্ন এখন এমন একটা ফেজে রয়েছে, আপনি যত পায়াস থাকবেন তত আপনার কাজ বেটার হবে। এবং যারা বিভিন্ন রকম কনসালটেন্সি প্রফেশনের সাথে যুক্ত রয়েছে, মনে করুন অ্যাস্ট্রোলজিও একটা কনসালটেন্সিরই কাজ, তো কনসালটেন্সি যদি করেন এবং যদি খুব লেজিটিমেট কনসালটেন্সি করেন, তাহলে এই মুহূর্তে শতকরা 95% লোক আপনার কথা শুনবে না। আমি আপনাকে বারবার বলে দিচ্ছি, আমি এর আগের অনুষ্ঠানটাতেও বলেছি, স্যাটার্নের অনুষ্ঠানেও বলবো, 95% লোক আপনার কথা শুনবে না। অর্থাৎ মধ্যেখানে একটা লোক ঢুকে যাবে, সে কি করবে, ওই জায়গাটা থেকে ডিভিয়েট করিয়ে দেবে তাকে। কিন্তু আপনি আপনার কাজটা করে যাবেন, যে কাজটা আপনি করছেন, আপনি ফল চিন্তা করে কাজ করবেন না কত, তাহলে কিন্তু আপনার কাজে গুণগত মান নেমে যাবে। শরীরের ক্ষেত্রে বলবো, ডান দিকের লাং, যাদের সিওপিডির সমস্যা আছে, অ্যাসমাটিক টেন্ডেন্সি আছে, তারা কিন্তু খুব সাবধানের সময়। যাদের হার্টের বাম দিকে সমস্যা রয়েছে, বাইপাস হয়েছে, পেসমেকার জাতীয় সমস্যা আছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবে। আর কোলন সংক্রান্ত অংশে কিন্তু সাবধান, এটা পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের জন্য বললাম আর কি। তুলা লগ্নের বা রাশির জাতক জাতিকাদের বুধের এই গোচর সম্পর্কে বলে দিই। দেখুন, বুধ আপনাদের 9th এবং 12th হাউসের লর্ড, তো 9th হাউস দিয়ে প্রবেশ করছে। দেখুন, যখন কোনো যোগ আপনার মূল ত্রিকোণ দিয়ে প্রবেশ করবে বা তার যখন গোচর সংগঠিত হবে, অর্থাৎ বুধের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার আছে, বুধই একমাত্র প্ল্যানেট যে নিজের ঘরে গিয়ে এক্সল্টেড হয়, অন্য কোনো প্ল্যানেট সেটা হয় না। তার একটা নির্দিষ্ট কজ আছে, আমার পুরনো ভিডিওতে আছে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, এখানেই আছে, 500-র উপরে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি গ্লোবে যখন প্রোগ্রাম করতাম তখনও সেটা নিয়ে একটি নির্দিষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম সেই ব্যাপারটি, যে বুধ কেন নিজের ঘরে এসে, বাকিরা কেন নিজের ঘরে তুঙ্গ বা নিচ সেরকম ধরনের কিছু হতে পারে না। যাই হোক, এক্ষেত্রে বুধের যে সুবিধাটা আছে সেটা অন্য কোনো প্ল্যানেট সেই জাতীয় সুবিধা পায় না। ভাবপতি ভাবে থাকলে সে তার ভাব কিছুটাকে বিনষ্ট করে। সে তার, যেরকম আমি বাড়িতে বসে অনুষ্ঠান করছি, এটা ফতোয়া পড়ে একদম ক্যাজুয়ালি খাটের ওপর বসে বসে কথা বলছি, এটাই যখন আমি স্টুডিওতে যেতাম তখন আমাকে একটুখানি ভালো জামা কাপড় পরতে হতো, কম্পারেটিভলি অন্তত বেটার পরতে হতো। এটাই হচ্ছে ডিফারেন্স। কিন্তু বুধের ক্ষেত্রে সেটা, কারণ বুধ হচ্ছে আমাদের জীবনের যে অংশকে নির্দেশ করে, সেটা হচ্ছে একদম বাচ্চা বয়স বা 65-66 বছরের পরের বয়স। এই দুই ক্ষেত্রে পোশাক আশাক এইগুলো এতটা বেশি আমাদের মতো র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ মানুষের ক্ষেত্রে এতটা বেশি গুরুত্ব রাখে না। তো সেক্ষেত্রে বুধের জন্য, সেই জন্য স্বক্ষেত্র দিয়ে গমন করলো বুধ, তার ভাবপতি ভাবে থাকলেও তার ভাবগত ফল সে দেওয়ার চেষ্টা করে। তো তুলার ক্ষেত্রে এক্ষেত্রে বুধ এবং শুক্র অলমোস্ট নেক টু নেক একসাথে এই ঘর দিয়ে তাদের ভ্রমণ হবে, তারা গোচর সংগঠিত করবে, রবিও থাকবে তার সাথে। তো তার ফলে নতুন কাজের যোগ, নতুন ব্যবসার যোগ, যারা বিভিন্ন কন্ট্রাক্ট বা কমিশন বেসিসে কাজ করে সে সমস্ত কাজের যোগ, যারা বিভিন্ন অথরাইজড রিপ্রেজেন্টেটিভের কাজ করে, মনে করুন কোনো কোম্পানির অ্যাকাউন্টস দেখছেন, কোনো সিএ বা চার্টার্ড ফার্ম বা কোনো ব্যক্তিগত
ভাবেও কেউ সেই সমস্ত কাজ করছেন, তাদের জন্যও বেটার আছে। অ্যাডভাইজারির কাজ কিন্তু এক্ষেত্রে খুব বেটার দেবে। যারা বাইরে থেকে বিভিন্ন কন্ট্রাক্ট আদান প্রদানের মাধ্যমে কাজ সংগঠিত করেন তাদের জন্যও কিন্তু আছে, কারণ বুধ এখানে ফরেন হাউসের সাথেও কিন্তু যুক্ত আছে, 12th হাউসের সাথে। কিন্তু যেটা সমস্যা এখানে দিতে পারে সেটা হচ্ছে রিউমেটয়েডের প্রবলেম করতে পারে আপনাকে, আপনার হার্ট সংক্রান্ত জায়গায় ট্রাবল দিতে পারে। আপনার ক্ষেত্রে কিন্তু যাদের যাদের শরীর একটু বেশি হেফটি বা বাল্কি শরীর, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নেবেন এবং তার পরামর্শ অনুসারে ব্যায়াম, যোগা যদি উনি কিছু বলেন সেগুলো করবেন। তদুপরি খাওয়া দাওয়ার প্রতিও ট্রিমেন্ডাস রেস্ট্রিকশন কিন্তু মেনটেন করবেন, না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে স্পাউসের শরীরের ব্যাপারে কিন্তু বেশি নজর দেবেন, স্পেশালি বুধ যখন রাহুর নক্ষত্রে যে টাইমটা আমি বলেছি, মোটামুটি 6-7 দিনের একটা টাইম আছে, শুরুতেই বলা আছে, সেই সংক্রান্ত সময়টাতে একটু বেশি নজর দেবে, তাহলেই অসুবিধে নেই। আর যাদের দেখবেন যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন D3 এই সংক্রান্ত সমস্যা রয়েছে, নখে প্রবলেম বোঝা যায় ক্যালসিয়ামের, এগুলো মানে ডক্টর আপনাকে হয়তো শো করিয়ে দেবেন, তো সেই ব্যাপারগুলোতে একটু বেশি মাত্রায় নজর দেবেন, তাহলেই এই সময়টা কিন্তু মোটের উপরে আপনাকে অনেকটা বেনিফিট দিয়ে যাবে। 9th হাউস দিয়ে প্ল্যানেট যখন মুভ করে, লগ্নপতিও সাথে রয়েছে, সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই, এবং এখানে একটা বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমে রয়েছে, তো একটা রাজযোগ হয়ে রয়েছে, যা কনস্ট্রেন্টস তৈরি করবে সেটা শনি তৈরি করবে, আর কেউ তৈরি করার মতন অবস্থায় ইমিডিয়েট নেই। আচ্ছা, বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের বলে দিই, দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে বুধের যে অবস্থান আছে সেটা 8th এবং 11th হাউসের লর্ড আছে। তো এক্ষেত্রে 8th হাউস দিয়ে আমরা গেলে নর্মালি আমরা যেটা ধরে নিই সেটা হচ্ছে কিছু বাধা বিপত্তি এগুলো আসতে পারে, বাট আমি জিনিসটাকে একটু অন্যরকম আঙ্গিকে আপনাদের বলে দিই। সেটা হচ্ছে এ সময় যে ধরনের ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে আপনার এক্সপেন্ডিচার বাড়িয়ে দিয়ে আপনার ইনকাম এক থাকলেও আপনার যে সঞ্চয় সেই জায়গাটাতে হ্রাসপ্রাপ্ত হতে পারে। আপনার ক্ষেত্রে শারীরিক জায়গায় কিছু ত্রুটি আসতে পারে, বিশেষত হার্টের জায়গায়, লিভার পোর্শনে, গল ব্লাডার পোর্শনে, কিডনি পোর্শনে আপনাকে কিন্তু সমস্যা দিতে পারে। যাদের প্রস্টেটের সমস্যা রয়েছে তাদের কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে, যাদের পাইলস ফিশারের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এ সময় সমস্যা দেওয়ার কিন্তু প্রবাবিলিটি রয়েছে। একটা জিনিস মনে করবেন, বুধের যে দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি, সেটা আপনার লগ্ন বা রাশির দ্বিতীয় আছে, তার ফলে যে কাজ করবেন তাতে স্ট্রেট ফরওয়ার্ড হবেন এবং নিজের কথায় স্টিক থাকবেন, বারবার মত পরিবর্তন করবেন না। তাহলে কিন্তু সেটা যদি ব্যবসা সংক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে খুব একটা ডিভিডেন্ড বা লভ্যাংশ আপনি সেখান থেকে ওঠাতে পারবেন না, ক্রেডিবিলিটি থাকা সত্ত্বেও পারবেন না। যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন, যারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করেন, তারা এই সময় তাদের রেসপেক্টিভ জায়গায় খাওয়া, বোর্ডিং, এ সমস্ত গুণগত মান রাখার চেষ্টা করবেন। পেস্ট কন্ট্রোলের কাজের সাথে যারা যুক্ত আছেন, ইভেন যারা বিভিন্ন রকম ফিল্ট্রেশনের কাজ, এখন অধিকাংশ বাড়িতে বিভিন্ন দেখবেন অটোমেটিক ফিল্টার লাগানো থাকে, আরও রিভার্স অসমোসিস, এই সমস্ত প্রসেস, এই সমস্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, যারা সার্ভিস প্রোভাইড করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বেটার আছে, তারা নতুন অর্ডার বা এই সমস্ত কাজে পাবেন, বা আপনাদের গুণ অনুসারে আপনাদের কিন্তু অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে। যারা গাড়ির কালার বা ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো আছে। যারা বিভিন্ন রকম ধরুন আর্গুমেন্টেটিভ প্রফেশনের সাথে যুক্ত আছেন, যেমন ধরুন মানে লেজিটিমেট আর্গুমেন্টেটিভ যেমন লয়ার বা এই সমস্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বেটার ফল তারা এই সময় পাবেন। শুধুমাত্র প্ররোচনায় পা দিয়ে লোককে আজে বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 7th এবং 10th হাউসের লর্ড বুধ, সে আপনার 7th হাউসে রয়েছে, তো ভাবপতি তার ভাবের উপর দিয়ে পাস করছে, সেটা বেটার।
সুতরাং যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ট্রেড বা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফল এ সময় প্রদান করবেন। অনেক আটকে থাকা টাকা পয়সা সেটা কিন্তু আপনার কাছে আসার সম্ভাবনা আছে। যদিও শুক্র এখান দিয়ে একই সাথে গোচর করবে, তো শুক্র থাকার জন্য সামান্য হিন্ডারেন্স তৈরি করতে পারে, কারণ শুক্র আপনার 6th হাউস এবং 11th হাউসের লর্ড, কিন্তু মুখ্যত 6th হাউসের লর্ড, এবং আপনার লগ্নপতি নিজে মন্ত্রিকণ যেখানে তার, এটা আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশির অধিপতি, সেখান থেকে সেও 6th হাউসে রয়েছে শুক্রেরই ঘরে। তার ফলে কিছু প্রাথমিক সমস্যা তৈরি করতে পারে। কিন্তু বুধ, আমি বারবার বলছি যে ওই যে ওয়্যার হেডের মতন, স্ফুলিঙ্গের মতন, সেই স্ফুলিঙ্গটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন এবং শনি যদি আপনার ছকে সেই পরিমাণ একটা মাঝারি প্রকৃতির বলি হয়, তাহলে কিন্তু আপনি সিচুয়েশনকে আপনার বুদ্ধি দ্বারা ট্যাকল করে আপনার ফরে আনতে পারবেন এবং আপনি যে অর্থ কোনো কারণে মিসম্যানেজমেন্ট হয়েছে, ধরুন ব্যবসায় ইনভেস্ট করেছেন, তো সেই টাকা কিন্তু আপনি ফিরিয়ে আনতে এ সময় পারবেন বা প্রপারলি ইনভেস্ট করতে পারবেন। দুক্ষেত্রেই কিন্তু আপনাকে বেটার ফল দেবে। নার্ভাস সিস্টেমের যাতে সমস্যা রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা পেরিফেরিয়াল, বা ধরুন কোনো কারণে কোনো ফেশিয়াল প্যারালাইসিস হয়ে গেছে, বা ধরুন হাত পার মধ্যে বা বিশেষত বডির কোনো একটা হাবসে শিভারিং হয় কোনো কারণে, এই ধরনের যাদের প্রকৃতি আছে ইরেসপেক্টিভ অফ এজ, তারা কিন্তু এই সময়টা একটু বেশি সতর্ক থাকবেন। কোনো রকম যদি প্রবলেম মনে করেন যে ব্যাপারটা রেইজ করছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার মানে অক্ষরে অক্ষরে তার নির্দেশ মেনে চলবার চেষ্টা করবেন। নর্মালি অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে যেটা বলতে পারি, যোগা প্রাণায়াম যারা করেন, কিন্তু সাবজেক্ট টু ডক্টরের পারমিশন ছাড়া নিজে থেকে কিছু করতে যাবেন না। মানে আপনার শরীরের ক্ষেত্রে সেটা কতটা প্রযোজ্য সেটা কিন্তু একজন এক্সপার্টই বলে দিতে পারবে নর্মালি। তবে যাদের শরীর সুস্থ আছে, কোনো রকম প্রবলেম নেই সব কিছুর বাইরে, তারা যদি একদম নর্মাল সূর্য প্রণাম করতে পারেন, মানে যেগুলো ধরুন যোগা আকারে করেন সেটা নয়, আমি বলছি মন্ত্র, সেটা আদিত্য হৃদয়ম স্তোত্রম পাঠ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেটার ইফেক্ট পাবেন। সেটা আপনি যখনই ঘুম থেকে উঠছেন, আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে করজোড়ে প্রথমে ভগবানের নাম দিয়ে অভিষেক করে তারপরে আপনি আদিত্য হৃদয়ম স্তোত্রম পাঠ করবেন। আপনার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের যে কনস্ট্রেন্টসগুলো আছে ফাইন্যান্সিয়ালি স্পেশালি বা শারীরিক, এই জায়গা কিন্তু আপনাকে ওয়াইপ আউট করতে সাহায্য করবে। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th এবং 9th হাউসের লর্ড, 9th হাউসের লর্ড এবং 6th হাউসের লর্ড, সেটা কর্কটের ক্ষেত্রেও একই জিনিস, বৃহস্পতি। তো সে যখন 6th হাউসে আসে, 6th হাউস আমাদের নর্মালি রোগ ঋণ শত্রুর ঘর, আমাদের বিভিন্ন রকম কলহ বচসা, আমাদের সেই সংক্রান্ত ঘরকেও নির্দেশ করে। মকর নিয়ে আমি অনেকবার বলেছি, আলাদা করে বলে আর সেই সংক্রান্ত মানুষকে আমি কিছু করতে চাই না, কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে এই মুহূর্তে যে আপনাদের যে ভাগ্যগত যে ডেভেলপমেন্ট যেটা ঘটবে, সেটা কিন্তু বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্ন তার মাধ্যমে কিন্তু ঘটবে। শুক্র এখানে অবস্থান করছে, শুক্র এখানে অবস্থান করো হেতু কিন্তু আপনার মধ্যে রিপুদোষ বৃদ্ধি পেতে পারে, যে কারণে আপনার, আমি একটা সেক্টর নিয়ে শুধু বলছি, এখানে এক্সপেন্ডিচারটা কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে বা আপনি বিপথে চালিত হয়ে যেতে পারেন। হ্যাঁ, সেটা আপনাকে আমি অনেক দিন আগেই, মানে মকরের ক্ষেত্রে আমি বলেছি, বা কর্কটের ক্ষেত্রে এবং আরও কয়েকটি রাশির ক্ষেত্রে আমি, মানে অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে আমি বলে দিয়েছি। যেহেতু মঙ্গল যখন থেকে বৃহস্পতির নক্ষত্রে ঢুকেছে, তখন থেকে গন্ডগোল সূত্রপাত হয়েছে, ইনডিসিশনে ভুগবেন প্রচুর পরিমাণে। সামনে ঠিক পথ থাকবে, কিন্তু আপনি সেই পথকে চুজ করতে আপনার অনেক সময় লেগে যাবে। তো এই ধরনের, এবং তার জন্য আপনি কি করবেন, মানে 7th হাউস চন্দ্রের ঘর, তো চিত্ত দুর্বল হয়, দুর্বল মানে খুব ডেলিকেট হয়, নরম।
তো এরা নিজেরা দায় নিতে পারে না, দায়টা অন্য লোকের ওপরে দিয়ে দেয়, এই জন্য হয়নি বা এর জন্য। তো সেক্ষেত্রে থেকে কিন্তু আপনাকে সেই ইয়ারস্টিকটা ঠিক করতে হবে আর কি। বুধ আপনাকে বেশ কিছু অসুবিধাজনক সিচুয়েশন বা ছোটোখাটো লোন এই সমস্তের মধ্যে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তদুপরি কিন্তু আমি বলবো যে মোটের মানে আপনাকে সমস্যা থেকে বারও করে দেবে। স্পেশালি রাহু নক্ষত্রে যখন প্রবেশ করে যাবে বুধ, তখন কিন্তু আপনাকে এখান থেকে সরিয়ে দেবে, এবং বৃহস্পতির নক্ষত্রেও কিন্তু আপনার জন্য পজিটিভ ফলই কিন্তু অপেক্ষা করে রয়েছে। সুতরাং আমি খুব নেগেটিভ বলবো না। শরীরের ক্ষেত্রে শুধু বলবো যে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে যে ডাইজেস্টিভ পোর্শন আছে সেখানে নজর দেবেন। কিডনির ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে নজর দেবেন। ইউরিনারি ব্লাডার বা ইউরিন ইনফেকশন যাদের সমস্যা রয়েছে, প্রস্টেটে যাদের সমস্যা রয়েছে, কোনো কারণে মনে করুন যে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই বিন্দুমাত্র ডিলে না করে আপনি ডক্টরের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কোনো মানুষের সাথে যখন ডিল করবেন, স্পেশালি ব্যবসায়িক ক্ষেত্রে আমি বলছি, বা ধরুন আপনি সেলফ এমপ্লয়মেন্টের জন্য কিছু করছেন, পার্টনার নির্বাচন করাটা কিন্তু খুব সাবধানে করবেন, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হওয়ার যোগ আছে। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th হাউস এবং 8th হাউসের লর্ড বুধ এখানে 5th হাউস স্বক্ষেত্র দিয়ে গোচর করছে। শুধু স্বক্ষেত্র দিয়ে গোচর করছেন, এটা সব দিক থেকে বেটার, মানে আপনার হায়ার এডুকেশন বলুন, আপনার বিলাভড কেউ যদি থাকে তার সাথে সম্পর্কের মেলবন্ধনের ক্ষেত্রে বলুন, এবং শনিও আপনার লগ্ন বা রাশিতে বসে রয়েছে। রাশিতে বসে থাকলে 7.5 যোগও এখানে নির্মাণ করছে, কিন্তু 7.5 যোগের অনেকটা নেগেটিভিটি এখানে কাটবে। বিশেষত মনে রাখবেন 7.5 দ্বিতীয় 7.5 জীবনে সব থেকে এফেক্টিভ হয়, বিশেষত সেই 7.5 যদি মাঝ বয়সে যায়, অর্থাৎ মোটামুটি 37-38 বছর বয়স থেকে 53-54 বছরের মধ্যে যদি সেই 7.5 পাস অন হয়, তাহলে কিন্তু বেশি হয়। নচেত কিন্তু ব্যাপারটা অনেকটাই একটা লেভেলের মধ্যেই থাকে, এবং সেটা কোনভাবে সংগঠিত হচ্ছে, কত ডিগ্রিতে শনি আছে বা অন্যান্য প্ল্যানেটের পজিশন কি আছে, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে তার ফল প্রদান হয়। তো যাই হোক, এক্ষেত্রে বুধ আপনার 4th হাউসের এবং 9th হাউসেরও লর্ড, সেও আপনার 5th হাউসের লর্ডের সাথে রয়েছে, তো ন্যাচারাল রাজযোগ নির্মাণ করছে এখানে। তো কাজের জায়গা, অর্থনৈতিক জায়গা আপনাকে বুস্ট আপ করবে। যারা ব্যবসায় আছেন, বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা নর্মাল ট্রেডিংয়ের ব্যবসা করছেন, ফুড আইটেমের ব্যবসা করছেন, কোনো আর্ট অ্যান্ড কালচারের কোনো বস্তুর বা কোনো সেবামূলক কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে। যারা ট্যুরিজমের ব্যবসা করছেন, হোটেল ইন্ডাস্ট্রি, বোর্ডিং, বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুফল প্রদান করবে। এক্ষেত্রে 8th হাউসের লর্ড আছে, মানে জীবনে কোনো বড় রকম পরিবর্তন বা অ্যানসেস্ট্রাল কোনো পরিবর্তনও কিন্তু এখানে শো করছে, যেটা আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে, মানে লং রানে বেনিফিশিয়াল হবে। এবং সন্তানদের আপগ্রেডেশন দেখতে পারবেন, সন্তানদের সাথে সম্পর্ক স্ট্রেনদেন হবে, স্পাউসের সাথে সম্পর্ক স্ট্রেনদেন হবে, সব দিক থেকে কিন্তু এখানে বেটার জব প্রোভাইড করবে। এবং বৃহস্পতি যেহেতু 4th হাউসে আছে, আমরা নর্মালি যে কোনো মানে ওই বইয়ের বিদ্যে বলছি আর কি, যে কোনো শুভ গ্রহ অশুভ গ্রহ এভাবে বলা থাকে। তো যাই হোক, আমি সেটাই টেনে বলছি, শুভ গ্রহ যদি কোনো শুভ ঘর দিয়ে পাস করে, তবে সে অবশ্যই শুভ ফল দেবে। তো 4th হাউস আমাদের অত্যন্ত শুভ ঘর, স্পেশালি মানসিক শান্তি এবং সংহতির ঘর। সেদিকে যে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দ্বিতীয় যেহেতু এই যোগ সংগঠিত হচ্ছে, সুতরাং আপনাকে মানে 4th হাউসের 2nd হাউস, মানে 4th হাউসকে অনেক বেশি বলিয়ান করছে এবং লাভদায়কও করছে। সেদিক থেকেও কিন্তু আপনি পজিটিভ ফল প্রদানে সমর্থ হবেন আর কি। তো সব দিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। গল ব্লাডার এবং প্যানক্রিয়াসের কিন্তু নজর রাখবেন।
যাদের ক্ষেত্রে আপার কোলন পার্ট বা লোয়ার ইন্টেস্টাইন পোর্শনে কোনো সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে কোনো রকমের ডিউরেনাল আলসার বা এই সমস্ত সমস্যা রয়েছে, খাওয়া পত্রের ক্ষেত্রে ডাক্তারবাবু কোনো নিষেধাজ্ঞা জারি করেছেন, সেই আরোপগুলো কিন্তু মেনটেন করে চলবেন। যেগুলো উনি বলেছেন সেগুলো টু দ্য লেটার্স ফলো করবেন। এবং যতটা সম্ভব এই সময়টা মানে আগামী 8 মাস, যতক্ষণ শনি আপনার অ্যাসেন্ডেন্টে বা রাশির উপরে বসে আছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নজর দেওয়ার চেষ্টা করবেন। লাস্ট অংশ নিয়ে আজকে বলবো, সেটা হচ্ছে মীন লগ্ন রাশির ক্ষেত্রে বুধের এই গোচর কি হবে। দেখুন, বুধ এখানে 4th এবং 7th হাউসের লর্ড, সে 4th হাউসেই বসে রয়েছে। সে একটু আগে যে কথা বললাম, শুভ গ্রহ 4th হাউসে থাকলে শুভ ফল দেয়, কিন্তু এক্ষেত্রে রবি আছে, রবি 6th হাউসের লর্ড, রবি পরিবর্তনকে দর্শায়, শুক্র 3rd হাউসের লর্ড, সে পরিবর্তনকে দর্শায়। তো বহু ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে পিস এবং ট্র্যাঙ্কুইলিটি, সেটা বিভিন্ন পরিবর্তন, সেটা কর্মক্ষেত্রে পরিবর্তন আসুক, সেটা মনে করুন যে যেহেতু বৃহস্পতির দৃষ্টি একাদশে রয়েছে, তো সেটা কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য আসুক, বা ধরুন আপনার গৃহ পরিবর্তনের ক্ষেত্রে আসুক, বা মনে করুন আপনি কাজের সূত্রে কোথাও পেইং গেস্ট থাকেন, আপনি আপনার পিজি চেঞ্জ করলেন, তার মাধ্যমে আসুক। অর্থাৎ কোনো পরিবর্তনের থ্রু দিয়ে আপনার কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, আর শুধু তাই নয়, কাজের জায়গায়ও কিন্তু আপনার যে স্ট্রেংথ, সেটা কিন্তু রেস্টোরেশন হবে এই সময়। অর্থাৎ আপনি সিনিয়র বা তা আপনার যে হায়ার অথরিটি, তার থেকে কিন্তু আপনি অনেক বেটার যে অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু আপনি এই সময় পাবেন, কোঅপারেশনও পাবেন, এবং যার জন্য আপনি নিজে কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি অগ্রসর হতে পারবেন। স্যালারি বা স্টেটাসগত ডেভেলপমেন্ট কিন্তু শো করছে। চাকরি, ব্যবসা বা একাধারে যে কোনো কিছুর একসাথে দুটো কাজ, এই ধরনের মানে দ্বৈত প্রফেশনের কিন্তু যোগ এ সময় শো করছে। সেটা কুম্ভের ক্ষেত্রেও শো করছে খুব অ্যাক্টিউট। আমি আমার মান্থলি যে লগ্নফল আমি বলি, সেক্ষেত্রেও কিন্তু আমি এই জায়গাটা বলে দিয়েছিলাম। যারা মনে করছেন যেটা করতে চান, তারা কিন্তু 15 তারিখের পরে, যখন রবি শুক্র বুধ তিনজনেরই চেঞ্জ এসে যাবে এবং বৃহস্পতিরও নক্ষত্রগত পরিবর্তন হবে, আপনারা করতে পারেন। সে সময় সন্তানের সাথে অ্যাটাচমেন্ট যথেষ্ট বাড়বে, কিন্তু সন্তানকে নিয়ে দুশ্চিন্তাও কিন্তু অধিক বাড়বে। সন্তানের আপলিফমেন্টের জন্য কিন্তু ব্যয়ও ক্ষেত্রে বাড়তে পারে। শারীরিক ক্ষেত্রে নজর রাখবেন, বাম দিকে লাঙের দিকে নজর রাখবেন। যাদের মধ্যে সিওপিডির সমস্যা রয়েছে, অ্যালার্জি আছে, ডাস্ট, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল অ্যালার্জি আছে বিভিন্ন রকম লাংসে, তারা কিন্তু নজর দেবেন ব্যাপারগুলোতে। যাদের থ্রটে বা অ্যালার্জির সমস্যা রয়েছে, ফ্যারিঞ্জাইটিসের সমস্যা রয়েছে, বা ধরুন টনসিলের সমস্যা রয়েছে, তারাও কিন্তু বেশ এ সময় সাবধান থাকবেন। এই সময় থেকে কিন্তু মোটামুটি জলের প্রভাব বাড়তে থাকবে, এবং কারণ শনি একদম স্টপ হয়ে যাচ্ছে, এই সময় থেকে মোটামুটি সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় জলের প্রভাব বেশি থাকবে। তো তার ফলে মীন যেহেতু নিজেই জলকারক এবং হেভি ওয়াটার যেহেতু, সুতরাং সেটা থেকে সাবধান থাকবেন, কন্ট্রাস্ট হওয়ার প্রবাবিলিটি আছে। আর যেটা থেকে সাবধান থাকবেন সেটা হচ্ছে রিউমেটয়েড আর্থারাইটিসে, বিশেষত লেগ লেন্থ পোর্শনে যদি বেশি থাকে তাহলে বেশি নজর দেবেন। আপনাদের যদি পাইলস ফিশারের কারণ সমস্যা থাকে, বা ধরুন প্রস্টেটে সমস্যা থাকে, বা ডান দিকের কিডনিতে কোনো প্রবলেম থাকে, এই সংক্রান্ত সমস্যা, বা একদম কমন ডাইজেস্টিভ প্রবলেম যদি থাকে, চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। নতুন প্রপার্টি পারচেজের কিন্তু মাইল্ড যোগ আছে এখানে। ভালো থাকবেন।